তোমার সাহস থাকলে এসো রিক্টার্সফেল্ডের গহীনে, যেখানে এক রহস্যময় দৈত্য পাহারা দিচ্ছে অমূল্য হীরের খনি, আর প্রতিটা পদক্ষেপেই অপেক্ষা করছে মৃত্যু। আপনারা শুনেছেন আগের পর্বে ডিয়েগো আলভারেজের সেই অভূতপূর্ব শ্বাসরুদ্ধকর অভিযানের কথা, যেখানে তার সঙ্গী ছিল এক সাহসী ইংরেজ অভিযাত্রী জিম কার্টার। কাফির বস্তির সর্দারের কাছ থেকে পাওয়া এক অমূল্য হীরের পাথর তাদের টেনে নিয়ে যায় দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বন্য দুর্গম পর্বতশ্রেণীর অরণ্যে রিক্টার্সফেল্ড। তারা প্রবেশ করে এক অজানা ভূখণ্ডে, যেখানে সভ্য মানুষের পা কখনো পড়েনি, যেখানে প্রতিটি গুহা, প্রতিটি ছায়া যেন লুকিয়ে রেখেছে মৃত্যু। আর সেখানেই প্রথমবার তারা মুখোমুখি হয় এক অতিপ্রাকৃত প্রহরীর, আফ্রিকার কিংবদন্তি দানব বুনিপের। জিম কার্টারের সেই বিভীষিকাময় মৃত্যু ও আলভারেজের করুণ প্রত্যাবর্তনের কাহিনী সেই রাতে শঙ্করের কাছে খুলে যায় গল্পের মতো। আলভারেজ বলে, তুমি যাও যদি সাহস থাকে, রিক্টার্সফেল্ড আজও অপেক্ষা করে তার হীরের খনি নিয়ে। আজকের পর্বে শুরু হচ্ছে সেই অভিযানের নতুন অধ্যায়। শঙ্কর ও আলভারেজ পাড়ি দিচ্ছে এক অনন্য অভিযানে, যেখানে প্রতিটি ধাপে অপেক্ষা করছে অজানা বিপদ, বিস্ময় আর ইতিহাস গড়ে তোলার সম্ভাবনা। আপনারা শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস চাঁদের পাহাড়, তৃতীয় পর্ব, শুধু দ্য অডিও বুক চ্যানেলে। পিছনে বসে থাকবেন না, এই বিপজ্জনক যাত্রায় আপনিও আমাদের সঙ্গী হন। শঙ্করের সেবা শুশ্রূষার গুণে ডিয়েগো আলভারেজ সে যাত্রায় সেরে উঠল এবং দিন 15 শঙ্কর তাকে নিজের কাছেই রাখল। কিন্তু চিরকাল যে পথে পথে বেরিয়ে এসেছে, ঘরে তার মন বসে না। একদিন সে যাবার জন্য ব্যস্ত হয়ে পড়ল। শঙ্কর নিজের কর্তব্য ঠিক করেই ফেলেছিল। বলল, চলো, তোমার অসুখের সময় যেসব কথা বলেছিলে মনে আছে? সেই হলদে হীরের খনি। অসুখের ঝোঁকে আলভারেজ যেসব কথা বলেছিল, এখন সে সম্বন্ধে বৃদ্ধ কোনো কথাটি বলে না। বেশিরভাগ সময় চুপ করে বসে কি যেন ভাবে। শঙ্করের কথার উত্তরে বৃদ্ধ বলল, আমিও কথাটা যে না ভেবে দেখেছি তা মনে করো না, কিন্তু আলে আর পিছনে ছুটবার সাহস আছে তোমার? শঙ্কর বলল, আছে কি না তা দেখতে দোষ কি? আজই বলো তো, মাভো স্টেশনে তার করে আমার বদলে অন্য লোক পাঠাতে বলি। আলভারেজ কিছুক্ষণ ভেবে বললে, করো তার, কিন্তু আগে বুঝে দেখো, যারা সোনা বা হীরে খুঁজে বেড়ায় তারা সব সময় তা পায় না। আমি 80 বছরের এক বুড়ো লোককে জানতাম, সে কখনো কিছু পায়নি, তবে প্রতিবারই বলতো, এইবার ঠিক সন্ধান পেয়েছি, এইবার পাবো। আজীবন অস্ট্রেলিয়ার মরুভূমিতে আর আফ্রিকার ভেল্ডে প্রসপেক্টিং করে বেরিয়েছে। আরও দিন 10 পরে দুজনে কিসুমু গিয়ে ভিক্টোরিয়া নায়ানজা হ্রদে স্ট্রিমার চড়ে দক্ষিণ মুখে মায়ানজার দিকে যাবে ঠিক করলো। পথে এক জায়গায় বিস্তীর্ণ প্রান্তরে হাজার হাজার জেব্রা, জিরাফ, হরিণ চড়তে দেখে শঙ্কর তো অবাক। এমন দৃশ্য সে কখনো দেখেনি। জিরাফগুলো মানুষকে আদেও ভয় করে না। 50 গজ তফাতে দাঁড়িয়ে ওদের চেয়ে চেয়ে দেখতে লাগলো। আলভারেজ বলল, আফ্রিকার জিরাফ মারবার জন্যে গভর্নমেন্টের কাছ থেকে বিশেষ লাইসেন্স নিতে হয়। যে সে মারতে পারে না, সেই জন্যে মানুষকে ওদের তত ভয় নেই। হরিণের দল কিন্তু বড় ভীরু। এক দলে 200-300 হরিণ চড়ছে। ওদের দেখে ঘাস খাওয়া ফেলে মুখ তুলে একবার চাইল। পরক্ষণেই মাটির দূর প্রান্তের দিকে সবাই 4 পা তুলে দৌড়। কিসুমু থেকে স্টিমার ছাড়ল। এটা ব্রিটিশ স্টিমার। ওদের পয়সা কম বলে ডেকে যাচ্ছে।
নিগ্রো মেয়েরা পিঠে ছেলে মেয়ে বেঁধে মুরগি নিয়ে স্টিমারে উঠেছে। মাসাই কুলিরা ছুটি নিয়ে দেশে যাচ্ছে। সঙ্গে নাইরোবি শহর থেকে কাঁচের পুঁতি, কম দামের খেলো আয়না, ছুরি প্রভৃতি নানা জিনিস। স্টিমার থেকে নেমে ওরা আবার পথ চলে। ভিক্টোরিয়া হ্রদের যে বন্দরে ওরা নামলো তার নাম মোয়ানজা। সেখান থেকে 300 মাইল দূরে ট্যাবোরা। সেখানে পৌঁছে কয়েকদিন বিশ্রাম করে ওরা যাবে টাঙ্গানাইকা হ্রদের তীরবর্তী উজিজি বন্দরে। এই পথে যাবার সময় আলভারেজ বললে, টাঙ্গানাইকার মধ্য দিয়ে যাওয়া বড় বিপজ্জনক ব্যাপার। এখানে একরকম মাছি আছে যা কামড়ালে স্লিপিং সিকনেস হয়। স্লিপিং সিকনেসের মরকে গোটা টাঙ্গানাইকা জনশূন্য হয়ে পড়েছে। মোয়ানজা থেকে ট্যাবোরার পথে সিংহের ভয়ও বড় বেশি। প্রকৃতপক্ষে আফ্রিকার এই অঞ্চলও সিংহের রাজ্য বলা চলে। শহর থেকে 10 মাইল দূরে পথের ধারে একটা ছোট খড়ের বাংলো। সেখানে এক ইউরোপীয় শিকারী আশ্রয় নিয়েছে। আলভারেজকে সে খুব খাতির করলে। শঙ্করকে দেখে বললে, একে পেলে কোথায়? এ তো হিন্দু, তোমার খুলি? আলভারেজ বলল, আমার ছেলে। সাহেব আশ্চর্য হয়ে বলল, কি রকম? আলভারেজ আনুপূর্বিক সব ঘটনা বর্ণনা করল। তার রোগের কথা, শঙ্করের সেবা শুশ্রূষার কথা। কেবল বলল না কোথায় যাচ্ছে ও কি উদ্দেশ্যে যাচ্ছে। সাহেব হেসে বলল, ওহো, বেশ ভালো। ওর মুখ থেকে মনে হচ্ছে ওর সাহস ও দয়া দুই আছে। ইস্ট ইন্ডিজের হিন্দুরা লোক হিসেবে ভালোই বটে। এবার ইউগান্ডাতে একজন শিখ আমার প্রতি এমন সুন্দর আতিথ্য দেখিয়েছিল তা কখনো ভুলতে পারবো না। আজ তোমরা এসো রাজ সামনে, তোমরা এখানে রাত্রি যাপন করো। এটা গভর্নমেন্টের ডাক বাংলো। আমিও তোমাদের মতো সারাদিন পথ হেঁটে বিকালের দিকে উঠে এসেছি। সাহেবের একটি ছোট গ্রামোফোন ছিল। সন্ধ্যার পরে টিনবন্দি বিলিতি টমেটোর ঝোল ও সার্ডিন মাছ সহযোগে সান্ধ্যভোজন সমাপ্ত করবার পরে সবাই বাংলোর বাইরের ক্যাম্পে চেয়ারে শুয়ে রেকর্ডের পর রেকর্ড শুনে যাচ্ছে। এমন সময় অল্প দূরে সিংহের গর্জন শোনা গেল। বোধ হলো মাটির কাছে মুখ নামিয়ে সিংহ গর্জন করছে, কারণ মাটি যেন কেঁপে কেঁপে উঠছে। সাহেব বলল, টাঙ্গানাইকে বেজয় সিংহের উপদ্রব। বড় হিংস্র এরা। প্রায় অধিকাংশই মানুষ খেকো। মানুষের রক্তের আস্বাদ একবার পেয়েছে, এখন মানুষ ছাড়া আর কিচ্ছু চায় না। শঙ্কর ভাবল, খুব সুসংবাদ বটে। ইউগান্ডা রেলওয়ে তৈরি হওয়ার সময় সিংহের উপদ্রব কাকে বলে সে ভালো করেই দেখেছে। পরদিন সকালে ওরা আবার রওনা হলো। সাহেব বলে দিল, এই সূর্য উঠে গেলে কিন্তু খুব সাবধানে থাকবে। এই স্লিপিং সিকনেসের মাঝে কিন্তু রোদ উঠলেই জাগে। নজর রাখবে ওটা গায়ে যেন না বসে। ঠিক আছে। দীর্ঘ দীর্ঘ ঘাসের মধ্য দিয়ে সুড়িপথ। আলভারেজ বলল, খুব সাবধান। এই সব ঘাসের বনেই সিংহের আড্ডা, বেশি পেছনে থেকো না। আলভারেজের বন্দুক আছে, এই একটা ভরসা। আর একটা ভরসা এই যে আলভারেজ যাকে বলে ক্র্যাক শট, তাই অর্থাৎ তার গুলি খুব একটা ফসকায় না। কিন্তু এত বড় অভ্যর্থ শিকারীর সঙ্গে থেকেও শঙ্কর বিশেষ ভরসা পেল না, কারণ ইউগান্ডার অভিজ্ঞতা থেকে সে জানে সিংহ যখন যাকে নেবে এমন অসম্পূর্ণ অতর্কতেই নেবে যে পিঠের রাইফেলের চামড়ার স্ট্র্যাপ খুলবার অবকাশ পর্যন্ত দেবে না। সেদিন সন্ধ্যা হবার ঘণ্টাখানেক আগে দূর বিস্তীর্ণ প্রান্তরের মধ্যে রাতের বিশ্রামের জন্য স্থান নির্বাচন করে নিতে হলো। আলভারেজ বলল, সামনে কোনো গ্রাম নেই। অন্ধকারের পর এখানে পথ চলা ঠিক নয়। একটা সুবৃহৎ বাওবাব গাছের তলায় দুটুকরো ক্যাম্বিস ঝুলিয়ে ছোট্ট একটি তাঁবু খাটানো হলো। কাঠকুটো কুড়িয়ে আগুন জ্বালিয়ে রাতের খাবার তৈরি করতে বসলো শঙ্কর। তারপর সমস্ত দিনের পরিশ্রমের পরে দুজনেই শুয়ে ঘুমিয়ে পড়ল।
অনেক রাতে আলভারেজ ডাকল, শঙ্কর, উঠো। শঙ্কর ধর্মর করে বিছানায় উঠে বসল। আলভারেজ বলল, কি একটা জানোয়ার তাঁবুর চারপাশে ঘুরছে, বন্দুক বাগিয়ে রাখো। সত্যি কোনো একটা অজ্ঞাত বৃহৎ জন্তুর নিঃশ্বাসের শব্দ তাঁবুর পাতলা ক্যাম্বিসের পর্দার বাইরে শোনা যাচ্ছে বটে। তাঁবুর সামনে সন্ধ্যায় যে আগুন করা হয়েছিল তার স্বল্প বিশিষ্ট আলোকে সুবৃহৎ বাবাব গাছটা এক ভীষণ দর্শন দৈত্যের মতো দেখাচ্ছে। শঙ্কর বন্দুক নিয়ে বিছানা থেকে নামবার চেষ্টা করতে বৃদ্ধ বারণ করল। পরক্ষণেই জানোয়ারটা হুড়মুড় করে তাঁবুটা ঠেলে তাঁবুর মধ্যে ঢুকবার চেষ্টা করবার সঙ্গে সঙ্গে তাঁবুর ভেতর থেকে আলভারেজ পর পর দুবার রাইফেল ছুড়ল। শব্দটা লক্ষ্য করে শঙ্কর মুহূর্তে বন্দুক ওঠালে, কিন্তু শঙ্করের ঘোড়া টিপবার আগে আলভারেজের রাইফেল আর একবার আওয়াজ করে উঠল। তারপরেই সব চুপ। ওরা টর্চ জেলে সন্তর্পণে তাঁবুর বাইরে এসে দেখল তাঁবুর পূব দিকের বাইরের পর্দাটা খানিকটা ঠেলে ভিতরে ঢুকেছে এক প্রকাণ্ড সিংহ। সেটা তখনও মরেনি, কিন্তু সাংঘাতিক আহত হয়েছে। আরও দুবার গুলি খেয়ে সেটা শেষ নিঃশ্বাস ত্যাগ করল। আলভারেজ আকাশের নক্ষত্রের দিকে চেয়ে বলল, রাত এখনো অনেক, ওটা এখানে পড়ে থাক। চলো আমরা আমাদের ঘুম শেষ করি। দুজনেই এসে শুয়ে পড়ল। একটু পরে শঙ্কর বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করল আলভারেজের নাসিকা গর্জন শুরু হয়েছে। শঙ্করের চোখে ঘুম এলো না। আধ ঘন্টা পরে শঙ্করের মনে হলো আলভারেজের নাসিকা গর্জনের সঙ্গে পাল্লা দেবার জন্য টাঙ্গানিয়াকা অঞ্চলের সমস্ত সিংহ যেন একযোগে ডেকে উঠল। সে কি ভয়ানক সিংহের ডাক! আগেও শঙ্কর অনেকবার সিংহের গর্জন শুনেছে, কিন্তু এই রাতের এই ভীষণ বিরাট গর্জন তার চিরকাল মনে ছিল। তাছাড়া ডাক তাঁবু থেকে বিষাদের মধ্যে। আলভারেজ আবার জেগে উঠল, বলল, না, রাত্রে দেখছি একটু ঘুমুতো দিলে না। আগের সিংহটার জোড়া, সাবধানে থাকো, বড় পাজি জানোয়ার। কি দুর্যোগের রাত্রি! তাঁবুর আগুনও তখন নিভু নিভু। তার বাইরে ঘুটঘুটে অন্ধকার। পাতলা ক্যাম্বিসে চটের মাত্র ব্যবধান। তার ওদিকে সাতিহারা পশু। বিরাট গর্জন করতে করতে সেটা একবার তাঁবু থেকে দূরে যায়, আবার কাছে আসে, কখনো তাঁবু প্রদক্ষিণ করে। ভোর হবার কিছু আগে সিংহটা সরে পড়ল। ওরাও তাঁবু তুলে আবার যাত্রা শুরু করল। দিন 15 পরে শঙ্কর ও আলভারেজ উজিজি বন্দর থেকে স্টিমারে টাঙ্গানিয়াকা হ্রদে ভাসল। হ্রদ পার হয়ে আলবার্টভিল বলে একটি ছোট্ট শহরে কিছু অবশ্যকীয় জিনিস কিনে নিল। এই শহর থেকে কাবালো পর্যন্ত বেলজিয়ান গভর্নমেন্টের রেলপথ আছে। সেখান থেকে কঙ্গো নদীতে স্টিমারে চড়ে 3 দিনের পথ শানকিনি যেতে হবে। শানকিনিতে নেমে কঙ্গো নদীর পথ ছেড়ে দক্ষিণ মুখে অজ্ঞাত বনজঙ্গল ও মরুভূমির দেশে প্রবেশ করতে হবে। কাবালো অতি অপরিষ্কার স্থান। কতকগুলো বর্ণসংকর পর্তুগিজ ও বেলজিয়ানের আড্ডা। স্টেশনের বাইরে পা দিয়েছে এমন সময় একজন পর্তুগিজ তার সামনে এসে বলল, হ্যালো, কোথায় যাবে? দেখছি নতুন লোক, আমায় চেনো না নিশ্চয়? আমার নাম অ্যালবুকার্ক। শঙ্কর চেয়ে দেখল আলভারেজ এখনো স্টেশনের মধ্যে। লোকটার চেহারা যেমন কর্কশ তেমনি কদাকার, কিন্তু সে ভীষণ জোয়ান, প্রায় 7 ফুটের কাছাকাছি লম্বা। শরীরের প্রত্যেকটি মাংসপেশি গুনে নেওয়া যায় এমন সুদৃঢ় ও সুগঠিত। শঙ্কর বলল, তোমার সঙ্গে পরিচিত হয়ে সুখী হলাম। তুমি দেখছি কালা আদমি, বোধহয় ইস্ট ইন্ডিজের। আমার সঙ্গে পোকার খেলবে, চলো। শঙ্কর ওর কথা শুনে
চটে গেল, বলল, তোমার সঙ্গে পোকার খেলবার আমার আগ্রহ নেই। সঙ্গে সঙ্গে সে এটাও বুঝল পোকার খেলবার ছলে সর্বস্ব অপহরণ করতে চায়। পোকার একরকম তাসের জুয়া খেলা। শঙ্কর নাম জানলেও সে খেলা জীবনে কখনো দেখেনি। নাইরেবিতে সে জানত বদমাইশ জড়িয়ারা পোকার খেলবার ছল করে নতুন লোকের সর্বনাশ করে। এটা এক ধরনের ডাকাতি। শঙ্করের উত্তর শুনে পর্তুগিজ বদমাইশটা রেগে লাল হয়ে উঠল। তার চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোতে লাগলো। সে আরও কাছে ঘেঁষে এসে দাঁতে দাঁত চেপে অতি বিকৃত সুরে বলল, কি নিগার, তুই কি বললি? ইস্ট ইন্ডিজের তুলনায় তুই অত্যন্ত ফাজিল দেখছি। তোর ভবিষ্যতের মঙ্গলের জন্য তোকে জানিয়ে দিই, তোর মতন কালা আদমিকে আলবুকাক একটি রিভলভারের গুলিতে কাদা খোঁচা পাখির মতো ডজনে ডজনে মেরেছে। আমার নিয়ম হচ্ছে এই, শোন, কাবালোতে যারা নতুন লোক নামবে তারা হয় আমার সাথে পোকার খেলবে, নয়তো আমার সঙ্গে রিভলভারের দ্বন্দ্ব যুদ্ধ করবে। শঙ্কর দেখলে এই বদমাইশ লোকটা রিভলভারের লড়াইয়ে নামলে মৃত্যু অনিবার্য। বদমাইশটা হচ্ছে একজন ক্র্যাক শট গুন্ডা, আর সে কাল ছিল এক কেরানি। কিন্তু যুদ্ধ না করে পোকার খেলেও সর্বস্ব যাবে। হয়তো 8 মিনিট কাল শঙ্করের দেরি হয়েছিল উত্তর দিতে। লোকটা কোমরের হোলস্টার থেকে নিমেষের মধ্যে রিভলভার বার করে শঙ্করের পেটের কাছে উঁচিয়ে বলল, যুদ্ধ না পোকার। শঙ্করের মাথায় রক্ত উঠে গেল। ভিতুর মতো সে পাশবিক শক্তির কাছে মাথা নিচু করবে না, হোক মৃত্যু। সে বলতে যাচ্ছে যুদ্ধ, এমন সময় পেছন থেকে ভয়ানক বাজখাই সুরে কে বলল, এই সামলাও, গুলিতে মাথার চাঁদি উড়ল। দুজনেই চমকে পিছনে চাইল। আলভারেজ তার উইনচেস্টার র্যাপিটারটা বাগিয়ে উঁচিয়ে পর্তুগিজ বদমাইশটার মাথা লক্ষ্য করে দৃঢ়ভাবে দাঁড়িয়ে। শঙ্কর সুযোগ বুঝে চট করে পিস্তলের নলের উল্টো দিকে ঘুরে গেল। আলভারেজ বললে, বালকের সঙ্গে রিভলভার ডুয়েল? ছে, 3 বলতে পিস্তল ফেলে দিবি। 1 2 3। অ্যালবুকার্কের শিথিল হাত থেকে পিস্তলটা মাটিতে পড়ে গেল। আলভারেজ বললে, বালককে একা পেয়ে খুব বীরত্ব জাহির করছিলি না? শঙ্কর ততক্ষণে পিস্তলটা মাটি থেকে কুড়িয়ে নিয়েছে। অ্যালবুকার্ক একটু বিস্মিত হলো। আলভারেজ যে শঙ্করের দলের লোক তা সে ভাবেওনি। সে হেসে বলল, আচ্ছা মেট, কিছু মনে করো না, আমারই হার। আমার পিস্তলটা দাও ছোকরা, কোনো ভয় নেই। এসো, হাতে হাত দাও। তুমিও মেট। আলবুকার্ক রাগ পুষে রাখে না। এসো, কাছেই আমার কেবিন, এক গ্লাস বিয়ার খেয়েছে। আলভারেজ নিজের জাতের লোকের রক্ত চেনে ও নিমন্ত্রণ গ্রহণ করে শঙ্করকে নিয়ে অ্যালবুকার্কের কেবিনে গেল। শঙ্কর বিয়ার খায় না শুনে তাকে কফি করে দিল। প্রাণখোলা হাসি হেসে কত গল্প করল যেন কিছুই হয়নি। শঙ্কর বাস্তবিকই লোকটার প্রতি আকৃষ্ট হলো। কিছুক্ষণ আগের অপমান শত্রুতা যেন বেমালুম ভুলে গিয়ে যাদের হাতে অপমানিত হয়েছে তাদেরই সঙ্গে এমনই ধারা দিলখোলা হাসি হেসে খোশ গল্প করতে পারে পৃথিবীতে এ ধরনের লোক বেশি নেই। পরদিন ওরা কাবালো থেকে স্টিমারে উঠল কঙ্গো নদী বেয়ে দক্ষিণ মুখে যাবার জন্য। নদীর 2 তীরের দৃশ্যে শঙ্করের মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। এইরকম অদ্ভুত বনজঙ্গলের দৃশ্য জীবনে সে কখনো দেখেনি। এতদিন সে যেখানে ছিল আফ্রিকার সেই অঞ্চলে এমন বন নেই। সে শুধু বিস্তীর্ণ প্রান্তর, প্রধানত ঘাসের বন, মাঝে মাঝে বাবলা ইউকা গাছ। কিন্তু কঙ্গো নদী বেয়ে স্টিমার যত অগ্রসর হয়, দুধারে নিবিড় বনানী, কত ধরনের মোটা মোটা লতা, বনের ফুল। বন্য প্রকৃতি এখানে আত্মহারা, লীলাময়ী।
আপনারই সৌন্দর্য নিবিড় প্রাচুর্যে আপনিই মুগ্ধ। শঙ্করের এই সৌন্দর্যপ্রিয় ভাবুক মনটি ছিল হাজারো সে বাংলার মাটির ছেলে ডিয়েগো আলভারেজের মতন শুধু কঠিন প্রাণ সন্ন্যান্বেষী প্রসপেক্টর নয়। এই রূপের মেলায় সে মুগ্ধ, বিস্মিত হয়ে রাঙা অপরাহ্নে ও দুপুর রোদে আপন মনে কত কী স্বপ্নজাল রচনা করে। অনেক রাত্রে সবাই ঘুমিয়ে পড়ে। অচেনা তারা ভরা বিদেশের আকাশের তলায় রহস্যময়ী বন্য প্রকৃতির তখন যেন জেগে উঠেছে। জঙ্গলের দিক থেকে কত বন্যজন্তুর ডাক কানে আসে। শঙ্করের চোখে ঘুম নেই। এই সৌন্দর্য স্বপ্নে বিভোর হয়ে মধ্য আফ্রিকার নৈশ শীতলতাকে তুচ্ছ করেও সে জেগে বসে থাকে। ওই জলজলে সপ্তর্ষিমণ্ডল আকাশের অনেক দূরে তার ছোট্ট গ্রামের মাথায়ও আজ অমনি সপ্তর্ষিমণ্ডল উঠেছে। এরকম একফালি কৃষ্ণপক্ষের গভীর রাত্রির চাঁদও সেসব পরিচিত আকাশ ছেড়ে কত দূরে সে এসে পড়েছে। আরও কত দূরে তাকে যেতে হবে, কি এর পরিণতি কে জানে। দুদিন পরে বোট এসে সানকিনি পৌঁছল। সেখান থেকে ওরা আবার প্রদবোজে রওনা হলো। জঙ্গলের দিকে বেশি নেই, কিন্তু দিগন্ত প্রসারী জনমানবহীন প্রান্তর ও অসংখ্য ছোট বড় পাহাড়। অধিকাংশ পাহাড় রুক্ষ ও বৃক্ষশূন্য। কোনো কোনো পাহাড়ে ইউফোরবিয়া জাতীয় গাছের ঝোপ। কিন্তু শঙ্করের মনে হলো আফ্রিকার এই অঞ্চলের দৃশ্য বড় অপরূপ। এতটা ফাঁকা জায়গা পেয়ে মন যেন হাঁপ ছেড়ে বাঁচে। সূর্যাস্তের রং, জ্যোৎস্না রাত্রির মায়া এই দেশকে রাত্রে অপরাহ্নে রূপকথার পরিরাজ্য করে তোলে। আলভারেজ বলল, এই ভেল্ড অঞ্চলে সব জায়গা দেখতে একরকম বলে পথ হারাবার সম্ভাবনা কিন্তু খুব বেশি। কথাটা যেদিন বলা হলো সেদিনই এক কাণ্ড ঘটল। জনহীন ভেল্ডে সূর্য অস্ত গেলে ওরা একটি ছোট্ট পাহাড়ের আড়ালে তাঁবু খাটিয়ে আগুন চালল। শঙ্কর জল খুঁজতে বেরোল। সঙ্গে আলভারেজের বন্দুকটা নিয়ে গেল, কিন্তু মাত্র 2টি টোটা। আধ ঘন্টা এদিক ওদিক ঘুরে বেলাটুকু গেল। পাতলা অন্ধকার সমস্ত প্রান্তরকে ধীরে ধীরে আবৃত করে দিল। শঙ্কর শপথ করে বলতে পারে সে আধ ঘন্টার বেশি হাঁটেনি। হঠাৎ চারধার চেয়ে শঙ্করের কেমন একটা অস্বস্তি বোধ হলো, যেন কি একটা বিপদ আসছে। তাঁবুতে ফেরা ভালো। দূরে ছোট বড় পাহাড়, একই রকম দেখতে সব দিক। কোনো চিহ্ন নেই, সব একাকার। মিনিট 5-6 হাঁটবার পরে শঙ্করের মনে হলো সে পথ হারিয়েছে। তখন আলভারেজের কথা তার মনে পড়ল, কিন্তু তখনও সে অনভিজ্ঞতার দরুন বিপদের গুরুত্বটা বুঝতে পারল না। হেঁটেই যাচ্ছে, হেঁটেই যাচ্ছে। একবার মনে হয় সামনে, একবার মনে হয় বাঁয়ে, একবার মনে হয় ডাইনে। তাঁবুর আগুনের কুণ্ডটা দেখা যায় না কেন? কোথায় সেই ছোট পাহাড়টা? 2 ঘন্টা হাঁটবার পর শঙ্করের খুব ভয় হলো। ততক্ষণে সে বুঝেছে সে সম্পূর্ণরূপে পথ হারিয়েছে এবং ভয়ানক বিপদগ্রস্ত। একা তাকে রোডেশিয়ার এই জনমানবহীন শূন্য সিংহ সংকুল অজানা প্রান্তরে রাত কাটাতে হবে, অনাহারে এবং কনকনে শীতে, বিনা কম্বলে ও বিনা আগুনে, সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নেই। ব্যাপারটা সংক্ষেপে এই দাঁড়ালো, পরদিন সন্ধ্যার পূর্বে অর্থাৎ পথ হারানোর 24 ঘন্টা পরে উদ্ভ্রান্ত তৃষ্ণায় মুমূর্ষু শঙ্করকে ওদের তাঁবু থেকে প্রায় 7 মাইল দূরে একটা ইউফোরবিয়া গাছের তলায় আলভারেজ উদ্ধার করে তাঁবুতে নিয়ে এলো। আলভারেজ বললে, তুমি যে পথ ধরেছিলে শঙ্কর, তোমাকে আজ খুঁজে বার করতে না পারলে তুমি গভীর থেকে গভীরতর মরু প্রান্তরের মধ্যে গিয়ে পড়ে কাল দুপুর নাগাদ তৃষ্ণায় প্রাণ হারাতে। এর আগে তোমার মতো অনেকেই রোডেশিয়ার ভেল্ডে এভাবে মারা গিয়েছে। এসব ভয়ানক জায়গা। তুমি আর কখনো তাঁবু থেকে ওরকম বেরিও না, কারণ তুমি আনাড়ি।
মরুভূমিতে ভ্রমণের কৌশল তোমার জানা নেই, ডাহা মারা পড়বে। শঙ্কর বলল, আলভারেজ, তুমি 2 বার আমার প্রাণ রক্ষা করলে, এ আমি ভুলব না। আলভারেজ বলল, ইয়াং ম্যান, ভুলে যাচ্ছ যে তার আগে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। তুমি না থাকলে ইউগান্ডার তৃণভূমিতে আমার হাড়গুলো সাদা হয়ে আসত এতদিনে। মাস 2 ধরে রোডেশিয়া ও অ্যাঙ্গোলার বিস্তীর্ণ বেল্ট অতিক্রম করার পর দূরে মেঘের মতো পর্বত শ্রেণী দেখা গেল। আলভারেজ ম্যাপ মিলিয়ে বলল, ওই হচ্ছে আমাদের গন্তব্যস্থান, রিক্টার্সফেল্ড পর্বত। এখনও এখান থেকে 40 মাইল হবে। আফ্রিকার এই সব খোলা জায়গায় অনেক দূর থেকে জিনিস দেখা যায়। এই অঞ্চলে অনেক বাওবাব গাছ। শঙ্করের এই গাছটা বড় ভালো লাগে। দূর থেকে যেন মনে হয় বট কি অশ্বত্থ গাছের মতো, কিন্তু কাছে গেলে দেখা যায় বাওবাব গাছ। ছায়া বিরল, অথচ বিশাল আঁকাবাঁকা। সারা গায়ে যেন বড় বড় আঁচিল কি আব বেরিয়েছে, যেন আরব্য উপন্যাসের একটি বেটে কুদর্শন কুব্জ দৈত্য। বিস্তীর্ণ প্রান্তরে এখানে ওখানে সর্বত্রই দূরে এবং নিকটে বড় বড় বাওবাব গাছ দাঁড়িয়ে। একদিন সন্ধ্যাবেলায় দুর্জয় শীতে তাঁবুর সামনে আগুন করে বসে আলভারেজ বলল, এই যে দেখছো রোডেশিয়ার ভেল্ড অঞ্চল, এখানে হিরে ছড়ানো আছে সর্বত্র। এটা হীরের খনির দেশ। কিম্বারলি খনির নাম নিশ্চয়ই শুনেছ। আরও অনেক ছোটখাটো খনি আছে। এখানে ওখানে ছোট বড় হীরের টুকরো কত লোক পেয়েছে, এখনো পায়। কথা শেষ করেই বলে উঠল, ও কারা? শঙ্কর সামনে বসেই ওর কথা শুনছিল। বলল, কোথায়? কে? কিন্তু আলভারেজের তীক্ষ্ণ দৃষ্টি তার হাতের বন্দুকের গুলির মতোই অবদ্ধ। একটু পরে তাঁবু থেকে দূরে অন্ধকারে কয়েকটি অস্পষ্ট মূর্তি এদিকে এগিয়ে আসছে। শঙ্করেরও চোখে পড়ল। আলভারেজ বলল, শঙ্কর, বন্দুক নিয়ে এসো, চট করে যাও, টোটা ভরে। বন্দুক হাতে শঙ্কর বাইরে এসে দেখল আলভারেজ নিশ্চিন্ত মনে ধূমপান করছে। কিছু দূরে অজানা মূর্তি কয়টি এখনো অন্ধকারের মধ্য দিয়ে আসছে। একটু পরে তারা তাঁবুর অগ্নিকুণ্ডের বাইরে দাঁড়ালো। শঙ্কর চেয়ে দেখল আগন্তুক কয়েকটি কৃষ্ণবর্ণ দীর্ঘকায়। তাদের হাতে কিছু নেই, পরনে লেংটি, গলায় সিংহের লোম, মাথায় পালক, সুগঠিত চেহারা। তাঁবুর আলোয় মনে হচ্ছিল যেন কয়েকটি ব্রোঞ্জের মূর্তি। আলভারেজ জুলু ভাষায় বলল, কি চাও তোমরা? ওদের মধ্যে কি কথাবার্তা চলল। তারপর ওরা সব মাটির ওপরে বসে পড়ল। আলভারেজ বলল, শঙ্কর, ওদের খেতে দাও। টিনের খাবার খোলা হলো। সকলের সামনেই খাবার রাখলো শঙ্কর। আলভারেজও ওদের সঙ্গে আবার খেতে বসল। যদিও শঙ্কর ও আলভারেজ সন্ধ্যার সময়ে নৈশ আহার শেষ করেছে। শঙ্কর বুঝলে আলভারেজের কোনো মতলব আছে, কিংবা এদেশের রীতি অতিথির সঙ্গে খেতে হয়। আলভারেজ খেতে খেতে জুলু ভাষায় আগন্তুকদের সাথে গল্প করছে। অনেকক্ষণ পরে খাওয়া শেষ করে ওরা চলে গেল। যাবার আগে সবাইকে একটা করে সিগারেট দেওয়া হলো। ওরা চলে গেলে আলভারেজ বলল, ওরা মাটাবেল জাতির লোক, ভয়ানক দুর্দান্ত। ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে অনেকবার লড়েছে। শয়তানকেও ভয় করে না। ওরা সন্দেহ করেছে আমরা ওদের দেশে এসেছি হীরের খনির সন্ধানে। আমরা যে জায়গাটায় আছি এটা ওদের একজন সর্দারের রাজ্য। কোনো সভ্য গভর্নমেন্টের আইন এখানে খাটবে না। ধরবে আর নিয়ে গিয়ে পুড়িয়ে মারবে। চলো আমরা তাঁবু তুলে রওনা হই। শঙ্কর বললে, তবে তুমি বন্দুক আনতে বললে কেন? আলভারেজ হেসে বলল, দেখো, ভেবেছিলাম যদি ওরা খেয়েও না ভোলে কিংবা কথাবার্তায় বুঝতে পারি যে ওদের মতলব খারাপ, ভোজনরত অবস্থাতেই ওদের গুলি করব। এই দেখো, রিভলভার পিছনে রেখে তবে খেতে বসেছিলাম। এ কটাকে সাবার করে দিতাম।
আমার নাম আলভারেজ। আমিও এককালে শয়তানকে ভয় করতাম না, এখনো করি নে। ওদের হাতের মাছ মুখে পৌঁছবার আগেই আমার পিস্তলের গুলি ওদের মাথার খুলি উড়িয়ে দিত। আরও 5-6 দিন পথ চলবার পরে একটা খুব বড় পর্বতের পাদমূলে নিবিড় ট্রপিক্যাল অরণ্যের মধ্যে ওরা প্রবেশ করল। স্থানটি যেমন নির্জন তেমনি বিশাল। সে বন দেখে শঙ্করের মনে হলো একবার যদি সে এর মধ্যে পথ হারায়, সারা জীবন ঘুরলেও বার হয়ে আসবার সাধ্য তার হবে না। আলভারেজও তাকে সাবধান করে দিয়ে বলল, খুব হুঁশিয়ার শঙ্কর, বনে চলাফেরা যার অভ্যাস নেই সে পদে পদে এই সব বনে পথ হারাবে। অনেক লোক বেঘরে পড়ে বনের মধ্যে মারা পড়ে। মরুভূমির মধ্যে যেমন পথ হারিয়ে ঘুরেছিলে, এর মধ্যেও ঠিক তেমনি পথ হারাতে পারো। কারণ এখানে সবই একরকম, এক জায়গা থেকে আরেক জায়গাকে পৃথক করে চিনে নেবার কোনো চিহ্ন নেই। ভালো বুশম্যান না হলে পদে পদে বিপদে পড়তে হবে। বন্দুক না নিয়ে এক পা কোথাও যাবে না, এটিও যেন মনে থাকে। মধ্য আফ্রিকার বন শৌখিন ভ্রমণের পার্ক নয়। শঙ্করকে তা না বললেও চলত, কারণ এইসব অঞ্চল যে শখের পার্ক নয় তা এর চেহারা দেখেই বুঝতে পেরেছে। সে জিজ্ঞেস করল, তোমার সেই হলদি হীরের খনি কত দূরে? এই তো রিখটার্সফেল্ড পর্বতমালা, ম্যাপে যতদূর বোঝা যাচ্ছে। আলভারেজ হেসে বলল, তোমার ধারণা নেই বললাম যে আসল রিক্টার্সভেল্ডের এটা বাইরের থাক। এরকম আরও অনেক থাক আছে। সমস্ত অঞ্চলটা এত বিশাল যে পূবে 70 মাইল ও পশ্চিম দিকে 100 থেকে 150 মাইল পর্যন্ত গেলেও এ বন পাহাড় শেষ হবে না। সর্বনিম্ন প্রস্থ 40 মাইল, সমস্ত জড়িয়ে 8-9 হাজার বর্গ মাইল সমস্ত রিক্টার্সভেল পার্বত্য অঞ্চল ও অরণ্য। এই বিশাল অজানা অঞ্চলের কোন খানটাতে এসেছিলুম আজ 7-8 বছর আগে, ঠিক সেই জায়গাটা খুঁজে বার করা কি ছেলে খেলা ইয়াংম্যান? শঙ্কর বলল, এদিকে খাবার ফুরিয়েছে, শিকারের ব্যবস্থা দেখতে হয়, নইলে কাল থেকে বায়ু ভক্ষণ করা ছাড়া উপায় নেই। আলভারেজ বলল, কিচ্ছু ভেবো না, দেখছো না গাছে গাছে বেবুনের মেলা। কিছু না মেলে বেবুনের দাবনা ভাজা আর কফি দিয়ে দিব্যি ব্রেকফাস্ট খাবো আজ থেকে। আজ আর নয়, তাঁবু ফেলো, বিশ্রাম করা যাক। একটি বড় গাছের নিচে তাঁবু খাটিয়ে ওরা আগুন জ্বালল। শঙ্কর রান্না করল। আহারাদি শেষ করে ওরা দুজনে আগুনের সামনে বসেছে। তখনও বেলা আছে। আলভারেজ কড়া তামাকের পাইপ টানতে টানতে বলল, জানো শঙ্কর, আফ্রিকার এইসব অজানা অরণ্যে এখনো কত জানোয়ার আছে যার খবর বিজ্ঞান শাস্ত্র রাখে না। খুব কম সভ্য মানুষ এখানে এসেছে। ওকাপি বলে যে জানোয়ার, সে তো প্রথম দেখা গেল 1900 সালে। এক ধরনের বুনো শুয়োর আছে যা সাধারণ বুনো শুয়োরের প্রায় 3 গুণ বড় আকারে। 1888 সালে মোজেস কাউলি, পৃথিবী পর্যটক ও বড় শিকারী, সর্বপ্রথম ওই বুনো শুয়োরের সন্ধান পান বেলজিয়ান কঙ্গোর লুয়ারাবু অরণ্যের মধ্যে। তিনি বহু কষ্টে একটা শিকার করেন এবং নিউ ইয়র্ক প্রাণীবিদ্যা সংক্রান্ত মিউজিয়ামে উপহার দেন। বিখ্যাত রোডেশিয়ান মনস্টারের নাম শুনেছ? শঙ্কর বলল, না, কি সেটা? শোনো তবে, রোডেশিয়ার উত্তর সীমায় প্রকাণ্ড জলাভূমি আছে। ওদেশের অসভ্য জুলুদের মধ্যে অনেকেই এক অদ্ভুত ধরনের জানোয়ারকে এই জলাভূমিতে মাঝে মাঝে দেখেছে। ওরা বলে তার মাথা কুমিরের মতো, গন্ডারের মতো তার শিং আছে, গলাটা অজগর সাপের মতো লম্বা ও আঁশওয়ালা দেহটা জলহস্তির মতো, লেজটা কুমিরের মতো। বিরাট দেহ এই জানোয়ারের প্রকৃতিও খুব হিংস্র। জল ছাড়া কখনো ডাঙায় এই জানোয়ারকে দেখা যায়নি। তবে এই সব অসভ্য দেশি লোকের অতিরঞ্জিত বিবরণ বিশ্বাস করা শক্ত। কিন্তু 1880 সালে জেমস মার্টিন বলে একজন প্রসপেক্টর
রোডেশিয়ার এই অঞ্চলে বহুদিন ঘোরেছিল সোনার সন্ধানে। মিস্টার মার্টিন আগে জেনারেল ম্যাথিউজের এডিক্যাং ছিলেন, নিজে একজন ভালো ভূতত্ত্ব ও প্রাণীতত্ত্ববিদও ছিলেন। ইনি তার ডায়েরির মধ্যে রোডেশিয়ার এই অজ্ঞাত জানোয়ার দূর থেকে দেখেছেন বলে উল্লেখ করে গিয়েছেন। তিনিও বলেন জানোয়ারটা আকৃতিতে প্রাগৈতিহাসিক যুগের ডাইনোসর জাতীয় সরীসৃপের মতো ও বেজায় বড়, কিন্তু তিনি জোর করে কিছু বলতে পারেননি, কারণ খুব ভোরের কুয়াশার মধ্যে কভিরান্ড হ্রদের সীমানায় জলাভূমিতে আবছাভাবে তিনি জানোয়ারটিকে দেখেছিলেন। জানোয়ারটার ঘোড়ার চিহি ডাক শুনেই তার সঙ্গের জুলু চাকরগুলো ঊর্ধ্বশ্বাসে পালাতে পালাতে বললে, সাহেব পালাও, ডিঙ্গোন্যাক ডিঙ্গোন্যাক। ডিঙ্গোন্যাক ওই জানোয়ারটা জুলু নাম। 2-3 বছরে একাধবার দেখা দেয় কি না দেয়, কিন্তু সেটা এতই হিংস্র যে তার আবির্ভাব সে দেশের লোকের পক্ষে ভীষণ ভয়ের ব্যাপার। মিস্টার মার্টিন বলেন তিনি তার 303 টোটা গোটা দুয়েক উপরি উপরি ছুঁড়েছিলেন জানোয়ারটার দিকে। অত দূর থেকে তা হলো না, রাইফেলের আওয়াজে সেটা সম্ভবত জলে ডুব দিলে। তুমি কি করে জানলে এসব? মার্টিনের ডায়েরি ছাপানো হয়েছিল নাকি? না, অনেক দিন আগে বুলাউভেও ক্রনিকল কাগজে মিস্টার মার্টিনের এই ঘটনাটা বেরিয়েছিল। আমি তখন সবে এদেশে এসেছি। রোডেশিয়া অঞ্চলে আমিও প্রসপেক্টিং করে বেড়াতুম বলে জানোয়ারটার বিবরণ আমাকে খুব আকৃষ্ট করে। কাগজখানা অনেক দিন আমার কাছে রেখেও দিয়েছিলাম, তারপর কোথায় হারিয়ে গেল। ওরাই নাম দিয়েছিল জানোয়ারটার রোডেশিয়ান মনস্টার। শঙ্কর বলল, তুমি কোনো কিছু অদ্ভুত জানোয়ার দেখোনি? প্রশ্নটার সঙ্গে সঙ্গে একটা আশ্চর্য ব্যাপার ঘটল। তখন সন্ধ্যার অন্ধকার ঘন হয়ে নেমে এসেছে। সেই আবছায়া আলো অন্ধকারের মধ্যে শঙ্করের মনে হলো, হয়তো শঙ্করের ভুল হতে পারে, কিন্তু শঙ্করের মনে হলো সে দেখল আলভারেজ, দুর্দর্শ নির্ভীক আলভারেজ, দুধে ও অভ্যর্থ লক্ষ্য আলভারেজ ওর প্রশ্ন শুনে চমকে উঠল। এবং সেটাই সকলের চেয়ে আশ্চর্য, সে পরক্ষণেই শিউরে উঠল। সঙ্গে সঙ্গে আলভারেজ যেন নিজের অজ্ঞাতসারে চারপাশে জনমানবহীন ঘন জঙ্গল ও রহস্যভরা দুরারোহ পর্বতমালার দিকে চেয়ে একবার দেখল, কোনো কথা বলল না, যেন এই পর্বত জঙ্গলে বহুকাল পরে এসে অতীতের কোনো বিভীষিকাময় পুরাতন ঘটনা ওর স্মৃতিতে ভেসে উঠেছে। সে স্মৃতিটা ওর পক্ষে খুব প্রীতিকর নয়। অ্যালভারেজ ভয় পেয়েছে, অবাক। অ্যালভারেজের ভয় শঙ্কর ভাবতেও পারে না, কিন্তু সেই ভয়টা অলক্ষিতে এসে শঙ্করের মনেও চেপে বসল। এই সম্পূর্ণ অজানা বিচিত্র রহস্যময় বনানী, এই বিরাট পর্বত প্রাচীর যেন এক গভীর রহস্যকে যুগ যুগ ধরে গোপন করে আসছে। যে বীর, যে নির্ভীক, এগিয়ে এসো সে, কিন্তু মৃত্যুপণে ক্রয় করতে হবে এই গহন রহস্যের সন্ধান। রিক্টারসভেল পর্বতমালা ভারতবর্ষের দেবাত্মা নগরী তাজ, হিমালয় নয়। এদেশের মাসায় জুলু, মেটাবেল প্রভৃতি আদিম জাতির মতোই ওর আত্মা নিষ্ঠুর, বর্বর, নরমাংস লোলুপ। সে কাউকে রিহাই দেবে না। আপনারা শুনছিলেন আমাদের আজকের এই উপস্থাপনা চাঁদের পাহাড় তৃতীয় পর্ব। আমরা প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব, কারণ এই তৃতীয় পর্ব আসতে আমাদের কিঞ্চিত সময় লেগেছে। তার জন্য আমরা বিশেষ ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমরা কথা দিচ্ছি পরের পর্ব খুব শীঘ্রই আসতে চলেছে। আমাদের সাথে যুক্ত থাকতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন। পরের পর্বে আমরা জানব কি সেই গভীর রহস্য যার জন্য আফ্রিকার সেই দুর্ধর্ষ পর্যটক আলভারেজও ভয় পেয়েছে। কি সেই জন্তু, তার রহস্য অবশ্যই পরের পর্বে আমরা জানব।
যুক্ত থাকুন আমাদের সাথে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে। ধন্যবাদ।